দাঁড়া দাঁড়া বলছে। কি হয়েছে দাদা? চল নিচে নাম। কি চাই ভাই তোমাদের? পকেট খালি কর। দাদাগিরি নাকি? স্যার পুরো 3 দিনের টাকা ছিল, সব লুট করে নিল। আর এত বাজেভাবে মারলো স্যার যে। ওরা কি করে জানলো যে তোমাদের কাছে অতগুলো টাকা আছে? তা আমরা কি করে জানবো স্যার? ব্যাস এমনি পিছু নিল, মারপিট করলো আর টাকাটা নিয়ে নিল। হ্যাঁ স্যার, চন্দ্রনীর খুব নাম করা গুন্ডা ওরা স্যার, সবাই জানে ওদের। হিস্ট্রি শিটারদের দেওয়ার নামের মধ্যে লাল্লান বাহাদুর আর ত্রিভুবন, এই 3 জনের নাম ছিল না কেন? ছিল স্যার, কিন্তু 3 জনের ওপর চার্জ ছিল দোকানদারের ওপর চাপ সৃষ্টি করা ছোটখাটো ঝামেলার। মোলেস্টেশন, সেক্সুয়াল ক্রাইমের কোনো হিস্ট্রি নেই, এই জন্য রাখির কেসটার সাথে কোনো কানেকশন পাওয়া যায়নি। এবার হয়তো পাওয়া যাবে। আরে স্যার, আরে ওরা মিথ্যে কথা বলছে স্যার, ওরাই পায়ে পা লাগালো, ওরাই মারামারি শুরু করলো, তাই আমরাও জবাব দিলাম। জবাব দিতে হলে টাকাটা নেওয়া খুব জরুরি, তাই না? স্যার ওরা ইচ্ছে করে ভুল কাট দিচ্ছিল এইভাবে সামনে দিয়ে। আরে ভুবন জোরে চালা, ছাড়বি না ওকে, ছাড়বি না, চল পিছন কর। স্যার আমরা বাইক থেকে পড়ে যেতে পারতাম, আমাদের চোট লাগতে পারতো। রাগের মাথায় স্যার একটু বেশি হাত পা চালিয়ে ফেলেছি। যখন রাগের মাথায় আমাদের হাত চলে না, তখন সামনের লোকের কি অবস্থা হয় একবার দেখবি তুই। হ্যাঁ, আমরা ওদের কাছে ক্ষমা চেয়ে নেবো আর ওদের পয়সা ফেরত দিয়ে দেবো। রাখি ভাওয়ারিয়াকে কি করে ফেরত দিবি? রাখি ওকে কিসের শাস্তি দিয়েছিলি তোরা? আরে সাহেব, এদের দুজনকে লুটেছি মেরেছি, তার জন্য ওদের কাছে আমরা ক্ষমা চেয়ে নেবো সাহেব। কিন্তু এই রেপ আর মার্ডার কেসে আমাদের নাম কেন জড়াচ্ছেন সাহেব? গুন্ডা স্যার, কিন্তু অমানুষ নই। ওদিন বিকেলে আমরা চন্দ্রানীতে ছিলামই না স্যার। সাগর আর রাকেশ ফিরে আসতে পেরেছে, সাহস করে পুলিশে রিপোর্ট করেছে, কিন্তু রাখি হাত পা চালিয়েছিল, বলেছিল যে তোদের 3 জনকেও ছাড়বে না, সেই জন্য ওকে ওখানেই শেষ করবে। তোমাদের মধ্যে কাউকে ছাড়বো না আমি, তোমাদের প্রত্যেককে দেখে নেব। না স্যার, আমরা ওখানে ছিলামই না, আর স্যার আমরা এরকম কিছু করিনি। তাহলে কি হয়েছিল? সাহেব আমরা ওই মেয়েটার সাথে এরকম কিছু করিনি সাহেব, দিব্যিকে বলছি। হ্যাঁ স্যার, ওই দিন তো আমরা কেউ ওখানে ছিলামই না। রাখির লাশ থেকে 3 জনের সিমেন্ট স্যাম্পল পাওয়া গেছে, যত্ন করে রেখেছি আমরা। তোদের 3 জনের সঙ্গে ম্যাচিং করে দেখা হবে, তারপর সব সত্যিটা সামনে এসে যাবে। না স্যার, এরকম কিছু হয়নি স্যার। আপনি জোর জবরদস্তি আমাদের ওই ঘটনায় ফাঁসাচ্ছেন স্যার। সাহেব আমরা আগে এরকম কোনো কাজ করিনি। একা মেয়ে দেখলে ঝাঁপিয়ে পড়লি বল, আর ওর কাছে 1500 টাকাটাও লুট করলি। হ্যাঁ, আমরা কিচ্ছু লুটিনি স্যার, আমরা কিচ্ছু করিনি স্যার। সুযোগ আছে তোদের কাছে, যেটা সত্যি সেটা বল, নাহলে এই লাঠিটা সত্যি বলাতে জানে, আর যদি লাঠি সেটা না বলাতে পারে তাহলে প্রমাণ কিন্তু সত্যিটা বলবে। ওই 3 জনকে আমাদের জিম্মায় করে দিন ম্যাডাম, ছাড়বো না ওদের আমরা। প্রথম থেকেই এই কথা কইয়া আসতেছি, মর্যাদা লোকেরা এটা করিছে। হ্যাঁ ম্যাডাম, এই 3 জন খুব বদমাস। পান্ডেবাবুকে আমি বলেছিলাম এরা এরকম করতে পারে, আর ওই 2 বার তো আমারই সারাদিনের রোজকার লুটে নিয়েছিল এরা। যদি এরা অপরাধী হয়ে থাকে তাহলে আমরা অনেক বড় শাস্তি দেব এদের। যদি সত্যি অপরাধী হয় তো সেটা প্রমাণ করার জন্য আমাদের হাতে প্রমাণও চাই। আর কি প্রমাণ টমান চাই আপনাদের? সাগরপাল আর রাকেশ পাল 2 জন ছেলে ছিল, তাই ওদের লুটে ছেড়ে দিয়েছিল। রাখি মেয়ে ছিল, তাই ওর টাকা লুটলো, তারপর ও রেপ করলো, তারপর জানে মেরে দিল। ফাঁসি দিয়ে দিন ওদের। তুই তো মাঝখানে কথাই বলিস না, নিজেই মহিলাদের সারাক্ষণ টিজ করিস তুই। এটা ভাবিস না তুই আমাদের সন্দেহের তালিকার বাইরে রয়েছিস? আপনি বিশাল বাড়াবাড়ি করছেন। আপনারা যারা পুলিশ পুরোপুরি ওদের সাথে রয়েছেন আমাদের সঙ্গে না থেকে, আমাদের গ্রামের মেয়ের উপর এত বড় অত্যাচার হলো, সেটার অপরাধ আমাদের উপর চাপিয়ে দিলেন। ওই 3 জনের আমাদের হাতে ছেড়ে দেন না ম্যাডাম। গাছে বেঁধে ওদের আমরা পিটাইয়ে সত্যবার করছি যে কাজটা ওরাই করছে। আমায় পুলিশের লোকেরা কিছু জিজ্ঞেস করছিল। কি জিজ্ঞেস করছিল? যে আমাদের মেয়ের উপর এরকমটা কেউ করিয়েছে। পুলিশ জিজ্ঞেস করছিল না বলছিল? আমি জানি না, এটা ওরা 3 জন করিয়েছে যারা ধরা পড়েছে। তোমার কি মনে হয় আমি সব জানি? আমাদেরও এটা বিশ্বাস হয়ে গিয়েছিল যে এই 3 জন রাখি ভাওয়ারিয়া কেসের সঙ্গে যুক্ত, কিন্তু আমরা আসল সত্যিটার কাছে পৌঁছানোর আগেই
মিডিয়া এটা প্রকাশ করে দিয়েছিল যে এই তিনজনই রাখি ভাওয়ারিয়া কেসের মূল অপরাধী, যার ফলে আমাদের তদন্ত চালাতে অসুবিধে হতে লাগলো। দেখেছো কাকা, সত্যটা সবার সামনে চলে এলো। বেকার বেকার সবাই আমাকেই সন্দেহ করছিল। ভাই এটা তো বুঝলাম যে এই তিনটে গুন্ডাই ওই কাজটা করেছিল, কিন্তু পুলিশ বলছে যে রাখি 1,500 টাকা নিয়ে বেরিয়েছিল ভোলাগঞ্জ থেকে। রামলাল দাদা নীলম বৌদিটা জানতোই না যে এত টাকা ওর মালিকের কাছ থেকে কেন নিয়েছে। সত্যি কথা বলতে কি, রাখিও কিন্তু কিছু কম ছিল না। ওই বদমাশরা রাস্তায় হয়তো কিছু টোন কেটেছিল, আর সঙ্গে সঙ্গে হয়তো ওর কোনো উত্তর দিয়ে দিয়েছে। ঠিকই বলছেন দাদা, ওই 3 গুন্ডা দুবার আমার রিক্সা থামিয়ে আমার কাছেও টাকা চেয়েছিল, আমি তো চুপচাপ দিয়ে দিয়েছিলাম। রাখিরও উচিত ছিল চুপচাপ দিয়ে দেওয়া, তাহলে হয়তো আজ ওর সঙ্গে এরকম হতো না। এই কাণ্ডটা কি তবে এই কারণেই হয়েছিল, যেটা ওই রাস্তায় রাখি আর ওই 3 হামলাকারীর মধ্যে হয়েছিল? আমরা তখনও পর্যন্ত এই বিষয়ে অন্ধকারেই ছিলাম। রাখির ওপর হামলাটা কি সত্যিই একটা প্রি প্ল্যান্ড হামলা ছিল? এটা তখনই জানা যেত যখন ওই 3 জন মুখ খুলত। অবশেষে অপরাধীদের মুখ আমরা খুলিয়েছিলাম, আর সেই সূত্র পাওয়াতে আমরা এমনভাবে ফেঁসে গেলাম যেটা হয়তো আমাদের বিভ্রান্ত করার জন্যই করা হয়েছিল। এবার আর সহ্য করতে পারছি না ভাই, এরা মারধর বাড়াতেই থাকবে যতক্ষণ না আমরা কিছু বলি। তো তোর কি মনে হয় আমাদের কি বলা উচিত? কিছু তো বলা উচিত, বলতেই হবে। এরা কিছু চাইলে তাহলে এদের দিতে হবে। স্যার, ত্রিভুবন সিং, বাহাদুর সিং আর লাল্লান পারদেশি 11ই সেপ্টেম্বর সন্ধেবেলায় 3 জনের ফোনের লোকেশনই ভোলাগঞ্জ ছিল, তারপরে চন্দ্রনী। যখন ঘটনাটা ঘটে তখন এই 3 জনের ফোনের লোকেশন কি ক্রাইম সিনের আশেপাশে ছিল? না স্যার। হয়তো এটাও প্ল্যানের একটা অংশ, যে এমন কোনো সূত্র রেখো না যাতে আমরা ধরা পড়ে যেতে পারি। স্যার, 3 জন কিছু কথা বলতে চায়। স্যার, ওই মার্ডারের ব্যাপারে বলবো। গ্যাংরেপ আর মার্ডার? না, শুধু মার্ডার। মানে তোরা 3 জন শুধু মার্ডার করেছিস, বাকি রেপটা অন্য কেউ করেছে, তাই তো? না 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 স্যার, আমরা রাখির কেসটার কথা বলছি না। তাহলে কার মার্ডারের ব্যাপারে বলছিস? ওই গুফরান মির্জা সাহেব। গুফরান মির্জা? এ আবার কে? এই চন্দ্রনীতে থাকতো স্যার, কৃষক ছিল। এই গল্প শোনার মতো সময় আমার কাছে নেই। যেটা সত্যি সেটা ফটাফট বল, নাহলে এই লকআপেই তোদের শেষ করে দেবো। এটাই বলা ছিল স্যার, সিভা মির্জার বর ছিল, খুন হয়েছিল। কোথায় লেখানো হয়েছিল এই রিপোর্ট? কোথাও না, কারণ কেউ এটা জানতেই পারেনি যে ওর মার্ডার হয়েছে। লোকে জানতে পারলো যে গুফরানের হার্ট অ্যাটাক হয়েছে। তাহলে তোরা কি করে জানলি ও খুন হয়েছে? ওই আমরা করেছিলাম গুফরানকে খুন। গুফরান মিয়া, আরে কেউ আছে, একটু সাহায্য তো করুন। গুফরান মিয়ার হার্ট অ্যাটাক হয়েছে। সিফা মির্জা আমাদের 50,000 টাকা দিয়েছিল নিজের স্বামীকে মারার জন্য। সাহেব, সবাই এটা ভেবেছিল যে গুফরান হয়তো হার্ট অ্যাটাক করে মারা গেছে, আর ওকে কবর দিয়ে দেওয়া হয় সাহেব। আর তার সাথে এই ঘটনার রহস্য চাপা পড়ে যায়।
কেউ কোনো সন্দেহ করেনি। কবেকার কথা এটা? 1 বছর হয়ে গেছে স্যার। পুরো 1 বছর বাদে তোরা এটা আমায় বলতে এসেছিস, আর তাও তখন যখন রাকিব ভামারিয়ার রেপ আর মার্ডার কেসে তোদের নাম জড়িয়ে গেছে। স্যার, আমরা রাকিব ভামারিয়ার সঙ্গে কিচ্ছু করিনি, সত্যি বলছি স্যার। স্যার, আমরা সবাই এখানে ফেঁসে গেছি স্যার। আমি মানছি স্যার, আমরা লোকেদের লুটপাট করি, ওদের টাকা ছিনিয়ে নিই। আমরা সাগর ও রাকেশকেও লুটেছিলাম। আজ পর্যন্ত আমরা কোনো মেয়ের ইজ্জত লুটিনি স্যার। সাহেব, আজ পর্যন্ত আমরা একটাই মার্ডার করেছি, সেটাও গুফরানের। আর তাও সাহেব, ওর বউ আমাদেরকে নিজে থেকে 50,000 টাকা দিয়েছিল বলে। রাখির সুপারি কত ছিল আর কে দিয়েছিল? আরে স্যার, যখন সুপারি নিইনি তখন বলবো কি করে? 1 বছর বাদে 3 জন অপরাধী একটা অন্য অপরাধ স্বীকার করলো। পুরো সম্ভাবনা ছিল যে এই 3 জন রাখির কেসেও যুক্ত, কিন্তু 3 জনই একটা অন্য অপরাধের কথা স্বীকার করলো। আমি সন্দেহ করেছিলাম যে এটা একটা চাল আমাদের বিভ্রান্ত করার। আরও একটা প্রশ্ন ছিল যে গুফরান মিয়ার খুনের খবরটা আদৌ সত্যি কি না। না, মিথ্যে বলছে ওরা স্যার। আমার হাজবেন্ডের মৃত্যু হার্ট অ্যাটাকের ফলে হয়েছিল, আমি তো ওখানেই উপস্থিত ছিলাম। ডাহা মিথ্যে কথা বলছে ওরা। ওরা মিথ্যে কেন বলবে সিফা? গত 1 বছরে চন্দ্রনী গ্রামে কত লোক তো মারা গেছে, কিন্তু ওরা তোমার স্বামীর ব্যাপারেই কেন মিথ্যে কথা বলতে যাবে? আমি কি করে জানবো স্যার? সমস্ত দুনিয়াই তো জানে যে ওরা রাখির কেসে ফেসে গেছিল। তাহলে তো হতেই পারে যে নিজেদেরকে বাঁচানোর জন্য ওরা মন গড়া কাহিনী বানাচ্ছে। ওরা এর মধ্যে বেকার আমায় টানছেন। গুফরান শিফাককে তালাক দিয়ে আমাকে নিকাহ করবে বলেছিল, কারণ শিফাকের বাচ্চা হচ্ছিল না। আমি তো চমকে গেছি যখন জানতে পারলাম যে গুফরানের হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়েছে। তোমার তাহলে আগেই সন্দেহ ছিল যে গুফরানের মৃত্যু হার্টের অসুখ থেকে হয়নি? বিশ্বাস ছিল, প্রথম দিন থেকেই বিশ্বাস ছিল যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, কিন্তু কেউ আমার কথা ভরসা করেনি। কিন্তু এখন সব সত্যিটা সামনে আসছে। হ্যাঁ ইন্সপেক্টর, আনন্যাচারাল ডেথ। গলার কাছের হাড় ভেঙে গেছে। গলা টেপার সময় এরকম হতে পারে। ডক্টর, যদি গলা টিপে খুন করা হয়ে থাকে তাহলে যখন মার্ডার হয় তখন গলায় নিশ্চয়ই আঙুলের দাগ থাকবে। হ্যাঁ, সেটা থাকতেই পারে। দুশ্চিন্তার কথা হলো, যখন মৃত্যু জানা গেল, যখন দেহ কবর দেওয়া হয়, তখন কেউই কোনোভাবে জানতে কেন পারলো না? শেফা, তোমার স্বামীর কঙ্কালটা কবর থেকে বের করে পরীক্ষা করা হয়েছে। এটা প্রমাণ হয়ে গেছে যে গুফরানের মৃত্যুটা একটা মার্ডার ছিল। মিথ্যে ওরা বলেনি, মিথ্যে তুমি বলছো। একটা মার্ডারকে হার্ট অ্যাটাক বলেছিলে। হুমায়রা মির্জাও বলেছে যে কেন তুমি তোমার স্বামীকে খুন করিয়েছিলে। দেখো, এখন সত্যি বলা ছাড়া তোমার কাছে দ্বিতীয় কোনো পথ নেই। স্যার, শিফা স্বীকার করে নিয়েছে যে ওই বাহাদুর সিং, ত্রিভুবন সিং আর লল্লন পরদেশিকে 50,000 টাকা দিয়েছিল নিজের স্বামীকে মারার জন্য। এবার কেস হবে, এফআইআর হবে, চার্জশিট ফাইল হবে। কিন্তু এই 3 জন মরা মানুষটাকে তুলে ধরলো কেন? রাকির কেসটাকে চাপা দিতে, সেটা থেকে বাঁচতে? স্যার, 3 জনকে অনেক চাপ দিলাম, কিন্তু এই 3 জন ওই একটা কথাতেই আটকে আছে, যে এই কেসটার সঙ্গে ওদের কোনো সম্পর্কই নেই। স্যার, আমার মনে হয় যে ওরা এটা জানে যে গুফরান মার্ডার কেসে ওদের যা শাস্তি হতে পারে তার থেকে অনেক বেশি শাস্তি ওদের রাখি রেপ অ্যান্ড মার্ডার কেসে হবে, কারণ এই কেসটা আজকাল এত চর্চায় রয়েছে যে। হয়তো এই জন্য গুফরানের কেসটাকে সামনে নিয়ে এলো। ভেবেছে 1 বছর আগের কেসটাতে প্রমাণ সংগ্রহ করতে অনেক সময় লাগবে, ততক্ষণে কোর্টে বেল পেতে থাকবে, আর তারপর একদিন ছাড়া পেয়ে যাবে। খুব ষড়যন্ত্র করে গেম খেলছে কিন্তু ওরা। খুব তাড়াতাড়ি এই 3 জনকে আমাদের আদালতে পেশ করতে হবে। আর যেহেতু রাখির কেসের ব্যাপারে কোনো পাকাপোক্ত প্রমাণ নেই এদের বিরুদ্ধে, পুরো চান্স রয়েছে যে গুফরান মির্জার কেসে ওদের জুডিশিয়াল কাস্টাডিতে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে রাখির কেসের ব্যাপারে এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করতে কোন গ্রাউন্ডে আবার এদের কাস্টাডি পাবো? খুব কঠিন পরিস্থিতি। যদি দেখা যায় তাহলে দেখবো যে গুফরান মিয়া কেসে তার স্ত্রী এই 3 জনকে সুপারি দিয়েছিল। স্যার, হতে পারে রাখির কেসে এই সেম জিনিসটাই হয়েছে। যদি সত্যি এমন হয় তাহলে আমাদের কাছে একজনই আছে সন্দেহজনক যে এই কাজটা করতে পারে। বোধহয় নিজে করতে পারেনি, যার জন্য সুপারিটা অন্য কাউকে দিয়ে দিয়েছে। আপনার মেয়ে রাখির ক্লাসমেট আর বন্ধু মনোজ চৌধুরী আপনাদের বর্ণের নয়, উচ্চ বর্ণের, কিন্তু রাখি সেটা মানত না। রাখি আর মনোজ বন্ধু ছিল।
বাবা হিসেবে এই ব্যাপারটা মেনে নেওয়া খুব কঠিন ছিল। মেয়ের এই স্বাধীন চেতা মনোভাব, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া, সেটা চাকরি করা নিয়েই হোক বা সাইকেল কেনা নিয়েই হোক, বা সাইকেল চড়ে 10 কিলোমিটার দূরে চাকরিতে যাওয়া, বা উচ্চ শিক্ষার জন্য দিল্লি যাওয়ার মতো বড় সিদ্ধান্ত নেওয়া। রাখি সবার বিরুদ্ধে গিয়ে সমাজের সমস্ত বেড়া ভেঙে এগিয়ে যেতে চাইছিল। এই বিষয়টা আপনি মেনে নিতে পারেননি ঠিক। কিছু ব্যাপার মানা কষ্টকর ছিল স্যার, খুব খারাপ লাগতো। সমাজে ছেলের ওপরেই সমস্ত আশা থাকে, আপনারও নিশ্চয়ই তাই ছিল। কিন্তু যখন রাখি জন্মালো তখন আপনি নিশ্চয়ই ভেবেছিলেন যে হয়তো প্রথম সন্তান যদি ছেলে হতো। রাখিকে বশে রাখা বেশ কঠিন ছিল আপনার পক্ষে, ঠিক বলছি তো আমি রামলাল বাবু? নিজের রাশ ও নিজের হাতেই ধরে রাখতো স্যার। যখন আমি ডিউটি থেকে ফিরতাম না, তখন জল নিয়ে দৌড়ে দৌড়ে আসতো। ওর মার কাজেও ও যথেষ্ট সাহায্য করত, ওর ভাইয়ের পড়াশোনাতেও সাহায্য করত, সংসার চালানোতেও সাহায্য করত। একটা জেদ ছিল ওর মধ্যে। আমার মনে হতো এই যে এগিয়ে যাওয়ার, চাকরি করার যে ভূতটা ঘাড়ে চেপেছে কয়েক মাস পরে নেমে যাবে, কিন্তু না, ও আমাকে আরো একবার ভুল প্রমাণিত করল। রাখি আমার মতন ছিল না স্যার। আমি তো এটা ভেবেই বড় হয়েছি যে আমি কারো সমকক্ষ হতে পারি না, হয় উঁচু জাতের সাহায্য দরকার, না হলে সরকারের। কিন্তু আমার মেয়ে রাখি, ওর কারো সাহায্যের দরকার ছিল না। ওর যা কিছু দরকার ছিল নিজের পরিশ্রম দিয়ে হাসিল করার চেষ্টা করত। রাখি যেদিন বাড়ি ফিরল না, আপনি এটা ভাবলেন না যে পুলিশে খবর দেওয়া উচিত? পরের দিন সকালবেলা রাখিকে খুঁজতে বেরোলেন, সারা রাত অপেক্ষাই করলেন। আমারই ভুল হয়ে গেছে স্যার। আমার সেই মুহূর্তে অভিযোগ দাখিল করা উচিত ছিল। আমি ওকে নিয়ে চিন্তা করছিলাম, কিন্তু ভরসাও ছিল স্যার যে রাখি নিজের খেয়াল নিজে রাখতে পারে। আমি তো ভাবতেও পারিনি স্যার যে রাখির সঙ্গে এমন কিছু ঘটতে পারে। আমি তো এটা ভেবেছিলাম যে কোনো কাজে হয়তো কোথাও আটকে পড়েছে। সারা রাত কি দিন আর কি রাত্রি স্যার, তখন কিছু বুঝতেই পারিনি। আমি মানছি যে আমার একটা ভুল হয়ে গেছে স্যার, কিন্তু আপনারা যেরকম ভাবে ভাবছেন না সেটাও ঠিক নয়। আমি আমার মেয়ের জেদ আর মুক্ত চিন্তার জন্য রাগ করিনি, আমার ওকে নিয়ে চিন্তা হতো। আমি জানি স্যার আপনি আমাকেই সন্দেহ করছেন যে আমি ওই 3 জনকে টাকা দিয়েছি রাখিকে মারার জন্য। এখন আমি আর কি বলবো স্যার। এমনিতে আপনি ঠিকই বলছিলেন স্যার। নীলম যখন গর্ভবতী ছিল আমি ছেলেই চেয়েছিলাম, কিন্তু রাখি জন্মালো। রাখির জন্মানোর জন্য আমি দুঃখ পাইনি স্যার। ও আমার রক্ত, আমার নিজের মেয়ে ছিল। আর আমি আমার মেয়ে রাখির জন্য বিচার চাই স্যার। যারাই আমার মেয়ের সঙ্গে এইসব করেছে, আপনি শুধু বলুন যে সত্যি এরাই এই কাজ করেছে। একা সবাইকে মেরে ফেলবো স্যার, সবাইকে মেরে ফেলবো স্যার। পুলিশ প্রশাসনকে অপদার্থ বলে এই কেস থেকে ছাড়া পাওয়ার আবেদন করার মধ্যেই আমরা আমাদের 3 জন মুখ্য সন্দেহভাজন ত্রিভুবন সিং, বাহাদুর সিং আর লাল্লান পারদেশির জোর জবস্তি পারমিশন নিয়ে পলিগ্রাফ টেস্ট করালাম। কি নাম তোমার? ত্রিভুবন সিং। এ পর্যন্ত কতজনকে লুট করেছ? এই 10-12 জনকে। গুফরান মির্জার খুন কে করেছে? তুমি? হ্যাঁ। আর রাখি? রাখি ভামরিয়াকে রেপ আর মার্ডার কে করেছে? তুমি? না। তাহলে রাখি ভামরিয়াকে রেপ আর মার্ডার লালন পরদেশি আর বাহাদুর করেছে? না। আমরা সত্যের সেই আলোটুকুর সন্ধানে ছিলাম যেটা আমাদের এই 3 জনের বিরুদ্ধে তদন্তটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। স্যার, পলিগ্রাফ টেস্টের রেজাল্ট তো নেগেটিভ এসছে। কোনো প্রশ্নতেই কেউ ঘাবড়ায়নি। টেস্টের আগে যা বলে এসছে টেস্ট চলাকালীনও একই কথা। মনে হচ্ছে না স্যার ওরা মিথ্যে বলছে। পুরো 1 বছর খুনের ব্যাপারটা চেপেছিল ওরা।
আর যখন রাখি ভাওয়ারিয়া কেসে ফেঁসে যাচ্ছিল তখনই উগরে দিল সব। এই পলিগ্রাফ টেস্টও আজকাল খুব বড় ব্যাপার নয়। চালাক ক্রিমিনাল সেটাকেও বিট করতে পারে। তবুও স্যার, রাখির এই কেসটাতে ওই তিনজনের বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। হয়তো রাখিকে রেপ আর মার্ডার এরা তিনজন করেনি, অথবা করতেও পারে যেমন আপনারা ভাবছেন, কিন্তু কোনো পোক্ত প্রমাণ আপনাদের কাছে কিছুই নেই ইন্সপেক্টর, কারণ কোনো প্রত্যক্ষদর্শীও তো নেই এই কেসের। আমাদের একটা ব্রেক থ্রুর খুব প্রয়োজন অমৃতা। রাখির রেপ আর মার্ডার নিয়ে যারা হইচই করছে, অপরাধী হয়তো সেই দলেই রয়েছে। সারা গ্রাম তো ক্ষেপে আছে। কাল রাস্তা রোকো ছিল, আজ অ্যাসেম্বলির বাইরে ধর্ণা দিচ্ছে, কেসটা সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দাবি জানাচ্ছে। এই সোনু সাহু আমাদের প্রথম সাসপেক্ট। ইফটিজিং এর হিস্ট্রি আছে, কিন্তু রাখির কেসে কিছুই পাওয়া যায়নি এর বিরুদ্ধে, কিন্তু তবু আমাদের র্যাডারের বাইরে নয়। সাক্ষী খুঁজুন ইন্সপেক্টর, কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী। কোনো সাক্ষী তো নেই অমৃতা। এটা বলুন যে কেউ সামনে আসছে না, তবে আছে নিশ্চয়ই। আসলে এমনিভাবে তো ধরাও যায় না কাউকে, কোনো তো লিড চাই তার জন্য। ইন্সপেক্টর, এই কেসটা আমি থরলি স্টাডি করেছি। ভোলাগঞ্জ থেকে চন্দ্রনী নিজের বাড়িতে আসছিল রাখি। চন্দ্রনীতে রেলওয়ে স্টেশন আছে। ভোলাগঞ্জ থেকে অনেক লোক চন্দ্রনী স্টেশন আসে মিঠিপুর যাওয়ার জন্য, যেখানে অনেক ছোট বড় ফ্যাক্টরি রয়েছে। রাখি 5:30টার সময় ভোলাগঞ্জে নিজের দোকান থেকে বেরোয় বাড়ি যাওয়ার জন্য ওর বন্ধু নিতুর সাথে। এখানে দোকান থেকে এই পয়েন্ট অবধি আসতে ধরুন 20-25 মিনিট লেগেছিল ওর সাইকেলে, যেখান থেকে ওরা আলাদা হয়ে যায় নিজেদের বাড়ি যাবার জন্য। এই পয়েন্ট থেকে ক্রাইম সিন অবধি প্রায় 25-30 মিনিট লেগেছিল ওর সাইকেলে করে যেতে। রাখি একাই সাইকেল চালিয়ে এই পয়েন্টে পৌঁছয়। 5:30টার সময় ভোলাগঞ্জ থেকেও বেরিয়েছিল। 20-25 মিনিট নিতুর সাথে, 25-30 মিনিট একা, 45-50 মিনিট, মানে রাখি ক্রাইম সিনে 6:30-6:20 মধ্যে পৌঁছে যায়। এই সময় এই সাইকেলটার এখানে থাকার কথা নয়, সাইকেলটার এখানে থাকার কথা ছিল, রোডে। গ্যাং রেপ আর মার্ডার করতে ধরে নিচ্ছি 30 থেকে 45 মিনিট লেগেছিল। অমৃতা, আপনি সাজেস্ট করছেন যে এই 30 থেকে 45 মিনিটের মধ্যে কেউ ওকে দেখেছে? হ্যাঁ, এটা আমি জোর দিয়ে বলছি। যেমনটা আমি বললাম, মিঠিপুরে অনেক ফ্যাক্টরি আছে, ওয়ার্কারদের সন্ধ্যের শিফট শেষ হয় সেই সময়। এই 30 থেকে 45 মিনিটের মধ্যে ওখান দিয়ে কেউ গেল না, কেউ কিচ্ছু দেখলো না, চিৎকারও শুনল না, এটা অসম্ভব। কেউ তো অবশ্যই আছে, কিন্তু সামনে আসছে না। তার মানে ওই একজনের বেশি কেউ হতে পারে যারা দেখেছে বা শুনেছে কিন্তু রিপোর্ট করেনি। কিন্তু আপনাকে তাদের মধ্যে একজনকে খুঁজতে হবে ইন্সপেক্টর। চন্দ্রনী স্টেশনে দাঁড়ায় এমন সব ট্রেনের টাইমিং চেক করুন, কোন ট্রেন কোথা থেকে আসে আর এই টাইমের আশেপাশে সেখানে দাঁড়ায়। ভোলাগঞ্জ থেকে কে রেগুলার আপ ডাউন করে যে এই 45 মিনিটের মধ্যে চন্দ্রনী আর ভোলাগঞ্জের রাস্তা দিয়ে রোজ যাতায়াত করে। আমাদের এটা জানা বাকি ছিল যে রাখি ভাওয়ারিয়ার উপর আক্রমণকারী 2 জন নয়, মোট 3 জন ছিল। কিন্তু তাদের কাছে পৌঁছানোর আগে আমরা সেই মানুষটাকে খুঁজতে চেষ্টা করছিলাম যে এই ভয়ঙ্কর ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল। আমাদের র্যাডারে অনেক লোক ধরা পড়ছিল। আমরা এটা জানতাম না যে কতজনকে আমাদের জিজ্ঞাসাবাদ করতে হবে, কে মিথ্যে বলবে, কেই বা সত্যি। অবশেষে এমন একজন আমাদের সামনে এলো যার উপর আমাদের সন্দেহের তীরটা সঠিকভাবে লাগলো। কিন্তু তখনও আমরা নিশ্চিত ছিলাম না যে আমরা যাকে সন্দেহ করছি সেই কি সঠিক লোক নাকি ভুল। আপনারা কি জানতে চান আমার থেকে? এই 3 জন ছিল কি? আমি বুঝতে পারলাম না আপনি কি বলতে চাইছেন। বোঝাচ্ছি সুনীল মিশ্র, তুমি মিঠিপুর বিবি হোয়াইটসে কাজ করো না? তোমার শিফট সকাল 9টায় শুরু হয়। তুমি প্রত্যেকদিন 8:15 সময় চন্দ্রনী স্টেশনে যাও, 8:25 শাটার নিয়ে মিঠিপুর পৌঁছাও।
শিফট শেষ হয় বিকেল 5টার সময়। মিঠিপুর স্টেশন থেকে 5:15 ট্রেন ধরে তুমি 6:45 চন্দ্রনী পৌঁছো। তারপর চন্দ্রনী থেকে নিজের বাইকে চড়ে নিজের বাড়ি ফেরো ভোলাগঞ্জে। আর 11ই সেপ্টেম্বরও তুমি রোজকার মতো বাড়ি ফিরছিলে। সন্ধ্যেবেলা চন্দ্রনী থেকে ভোলাগঞ্জে পৌঁছলে, পানের দোকান থেকে পান খেলে, তাতে কলকাতার সাদা সুপুরি দেওয়া, আর ঘড়িতে তখন 6:45। তুমি চন্দ্রনী থেকে ভোলাগঞ্জে এখানে এই রাস্তা দিয়ে যাচ্ছিলে, কেননা এই একটাই রাস্তা বাইকের জন্য। এই ঘটনায় কি তুমিও জড়িত? না না, এইসব কি বলছেন আপনি উল্টোপাল্টা স্যার। আমি একজন সাধারণ মজুর স্যার, ঘর পরিবার আছে আমার। আপনি এরকম ভাবলেনই বা কি করে যে আমি? ঠিক আছে, তুমি একজন খুব ভালো মানুষ, খুব পরিশ্রমী, প্যাকিং ডিপার্টমেন্টের ফোরম্যান, সব ঠিক আছে। তুমি এই ঘটনায় যুক্ত নয়, কিন্তু ঘটনাটা ঘটার সময় তুমি এখান দিয়ে গিয়েছিলে। তার মানে তুমি কিছু নিশ্চয়ই দেখেছো। তুমি ঘটনাটা ঘটার সময় দেখেছিলে, তাই না? তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি আমাদের কাছে লুকোচ্ছ। স্যার আমি কিচ্ছু দেখিনি স্যার। আমি পেপারে পড়েছিলাম যে এখানে কিছু একটা ঘটেছে। যেটা তুমি দেখেছিলে? আমি কিচ্ছু দেখিনি স্যার। স্যার আমি শুধু ওর চিৎকার শুনেছিলাম। মেয়ের চিৎকার ছিল? হ্যাঁ। আমিও চিৎকার শুনেছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আমি ওর সাইকেলটাও দেখেছিলাম, রাস্তায় পড়েছিল। ভয় পেয়ে গেছিলাম। ক্ষেতের ভেতর থেকে আওয়াজ আসছিল, আমি জানতাম না যে কতজন ওখানে ছিল। স্যার আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। আমি পালিয়ে যাই ওখান থেকে। সাইকেলটা কি রাস্তার মাঝখানে পড়েছিল? হ্যাঁ। এটাই কি সেই সাইকেল? হ্যাঁ এটাই। দেখাও কোথায় পড়েছিল সাইকেলটা। স্যার এখানে। কজন ছিল ওখানে? তুমি দেখেছো ওদেরকে? স্যার আমি কাউকে দেখিনি স্যার। একদিন পরে আমি পেপারে পড়েছি। আমার খুব লজ্জা লাগছিল, আমি কিচ্ছু করতে পারলাম না। আমার অন্তত আপনাদের ফোন করা উচিত ছিল। এখন আমি খুব পস্তাচ্ছি স্যার। পস্তানোর জন্য অনেক দেরি হয়ে গেছে মিস্টার। তুমি এখন শুধু এটা বলে দাও যে কারা ছিল ওখানে। এই তিনজনকে দেখেছিলে? স্যার আমি কাউকে দেখিনি, তো আমি বলবো কি করে? যেমনটা আমি বলেছিলাম, সাইকেলটাকে রোড থেকে তুলে ক্ষেতের মধ্যে ক্রাইম সিনে রাখা হয়েছিল, লাশের পাশে। এটা এই উদ্দেশ্যে করা হয়েছিল যাতে রাত্রে আপ ডাউনকারী কারোর চোখে এটা না পড়ে, আর পরের দিন সকালবেলা আশপাশের ক্ষেত মজুরদের আসা অবধি এই ঘটনার কথা যাতে কেউ না জানে। পরের দিন সকালে চাষিরা ওখানে পৌঁছানোর আগেই ওর বাবা রামলাল আর ভাই রমেশ ওখানে পৌঁছে যায়। যদি সাইকেলটা রোডেই পড়ে থাকতো সারা রাত, তাহলে সেটা রাত্রেই রামলাল ভামারিয়ার চোখে পড়ে যেত। আমি ওনার স্টেটমেন্টে পড়েছি যে উনি রাত্রে ওনার মেয়ে রাখিকে খুঁজতে বেরিয়েছিলেন। আমরা রামলালকে সাসপেক্ট লিস্ট থেকে বের করে দিয়েছি। তাহলে রামলালকে আবার প্রশ্ন করুন ইন্সপেক্টর। জিজ্ঞেস করুন ওনাকে যে যখন উনি ওর মেয়েকে খুঁজতে বেরোন তখন কি রাস্তায় কাউকে দেখেছিলেন? উনি কি কাউকে প্রশ্ন করেছিলেন রাখি বা তার সাইকেলের ব্যাপারে? যখন আমি এখানে পৌঁছই অন্ধকার হয়ে গিয়েছে, 7টা সাড়ে 7টা বেজে গিয়েছিল। রাস্তায় আমার কারোর সঙ্গে দেখা হয়। যখন আপনি খুঁজতে বেরিয়েছিলেন সবার প্রথমে রাখির ব্যাপারে কাকে জিজ্ঞেস করেছিলেন? ম্যাডাম যেমনটা আমি আপনাকে আগেও বলেছি, আমি সবার আগে শিফা মির্জার বাড়িতে গিয়েছিলাম। ভেবেছিলাম রাখি ওখানে টিভি দেখতে পারে। না, আপনি বলেছিলেন আপনি 8:30 পর্যন্ত রাখিকে খুঁজছিলেন। এবার আপনি আমাদেরকে এইটা বলুন যে যখন আপনি আপনার মেয়েকে রাস্তায় খুঁজছিলেন তখন সবার আগে আপনি কাকে জিজ্ঞেস করেছিলেন? জিজ্ঞেস করবো কাকে স্যার? রাস্তায় একটা লোকও ছিল না। তারপর আমি চন্দ্রনী স্টেশন যাই, সেখানে আমি বীর্যর অটোটাকে যেতে দেখি। স্টেশনে কারোর সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, স্টেশনে আমাদের গ্রামের কৈলাসের সঙ্গে দেখা হয়েছিল। কৈলাস? হ্যাঁ। রাখিকে কোথাও দেখেছো নাকি? না রামলাল বাবু, কি ব্যাপার? বাড়ি ফেরেনি এখনো পর্যন্ত। তাহলে এখানে স্টেশনে খুঁজছেন কেন? কোথাও যাওয়ার কথা ছিল? ভগবান জানে কৈলাস, রাখি এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। ভোলাগঞ্জ থেকে 5:30টার সময় বেরিয়ে পড়েছে। সেখান থেকে আমি বীর্য অটোওয়ালার বাড়িতে যাই। ভাবলাম ভোলাগঞ্জ রোড যাতায়াত করে, যদিও কিছু জেনে থাকে। হ্যাঁ স্যার, রামলাল কাকাকে আমি চন্দ্রনী স্টেশনেও দেখেছিলাম। তখন জানতাম না যে কি হয়েছে। যখন রাত্রেবেলায় বাড়ি ফিরলাম তখন জানলাম। রামলাল আমাদের বলল যে তুই ফেরার সময় খালি অটো নিয়ে যাচ্ছিলিস। মন্দার টাইম চলে স্যার। এখন রাত 8টার সময় যদি কাউকে শাটল নিতে হয় তাহলে ওদিকেই যাবে সবাই। ওই রাতে কাকে ছাড়তে গেছিলিস? আমাদের কৈলাস দাকে। মিঠিপুরে রিফাইনারিতে চাকরি করেন উনি, নাইট শিফট থাকে ওনার। কোথা থেকে উঠেছিল কৈলাস? এই স্যার আমাদের চন্দ্রনী থেকেই।
আমাদের বাড়ি দুটো বাড়ি পরে ওনার বাড়ি। আমি স্টেশন থেকে ফিরে আসতেই আমার কাছে এলেন, আমাকে বললেন যে ছেড়ে দিয়ে আয়। আমি বললাম ঠিক আছে। দেখ বিরজু, আমি অনেক কিছু জানার পরে, অনেক কিছু বোঝার পরে তোকে এই প্রশ্ন করছি। আমি অনেক কিছু জেনে গেছি। কি কি জানতে পেরেছেন স্যার? আমরা চন্দ্রনী স্টেশনে যাওয়া অনেক যাত্রীর খোঁজ খবর নিয়েছি, তারা কখন যায় কখন ফেরে। আমরা জানতে পেরেছি যে এই কৈলাস 6:45 সময় মিঠিপুরের জন্য ট্রেন ধরে। যাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেন আসছে, আপনারা দূরত্ব বজায় রাখুন। আপনারা মন দিয়ে শুনুন, ইন্দোর ভোপাল যাওয়ার গাড়ি। তাহলে 11ই সেপ্টেম্বর কৈলাস দেরি করে বেরোলো কেন? স্যার আমি কি করে জানবো? কৈলাসকে জিজ্ঞেস করুন না। ঠিক আছে, কৈলাসকে জিজ্ঞেস করবো। তো স্যার আমি বেরোই, আমার যাত্রীদের টাইম হয়ে গেছে। না, আর একটু দাঁড়া এখানে বিরজু। অনেক সাহায্য করেছিস আমাদের, আরো একটু কর। তোকে প্রয়োজন হতে পারে। বাইরে বস, খাওয়া দাওয়া কর। আমরা কৈলাসকে তুলছি। ললিত কানৌজি আমাদের সঙ্গে চলো, চন্দ্রনী থানা। কেটু কেন? 11 সেপ্টেম্বরের ব্যাপারে কথা বলতে। সাহেব, ওই আসল সেদিন আমার শরীর খারাপ ছিল, আর সেদিন যাওয়ার প্ল্যানও ছিল না। তারপর ভাবলাম যে যদি না যাই যে মালিক খিচখিচো করবে, আবার একদিনের মাইনাও কেটে নেবে, তাই লেট হলে পরেও আমি গিয়েছিলাম। তাহলে তুই 8টার সময় মিঠিপুরের জন্য ট্রেন ধরলি চন্দ্রনী থেকে? হ্যাঁ, আর তখনই আমার সঙ্গে রামলাল বাবুর দেখা হয় স্টেশনে। সেটা আমি জানি, কিন্তু তুই এটা জানিস না যে আমরা আরো কিছু জানি। কি সাহেব? তুই তো রোজ 6:45 শাটল নিস চন্দ্রনী স্টেশন থেকে। হ্যাঁ ম্যাডাম। কিন্তু তুই রোজ বিরজু রিক্সাতে তো উঠিস না। চন্দ্রনীর মোড়ে নিজের বন্ধুর অপেক্ষা করিস, ভোলাগঞ্জের বন্ধু তোর, যে তোকে পিক করে, তারপরে দুজন একসাথে 6:45টার সময় চন্দ্রনী স্টেশনের শাটলটা নিস, তাই না? হ্যাঁ ম্যাডাম। তাহলে এমন কি ঘটে গেল 11 তারিখের সন্ধেবেলা যে তুই কাজে বেরোলি দেরিতে, তোর বন্ধুও বেরোলো দেরিতে, তারপর দুজনে একসাথে স্টেশনে গেলি আর একই শাটল নিলি, সময়টা 8টা। কৈলাস, তুই কিছু বলতে ভুলে যাচ্ছিস না তো? না সাহেব, কি ভুলতে পারি? এটাই যে ললিত কানুজি আর ফোন এসেছিল তোর কাছে 5টার সময়? হ্যাঁ স্যার, আমি 8টার সময় শাটল নিয়েছিলাম মিঠিপুর যাওয়ার জন্য। তার মানে লেটে কাজে যাওয়ার প্ল্যান একসঙ্গে হয়েছিল? প্ল্যান? কিসের প্ল্যান স্যার? আমার খুব জরুরি কাজ এসেছিল। আমি কৈলাসকে 5টার সময় ফোন করি, হ্যাঁ কৈলাস আমার জন্য অপেক্ষা করিস না, 6:45টার শাটলটা আমি পাবো না, আমাকে ইলেকট্রিকের বিল দিতে হবে আর 2-4টে কাজও আছে, আমি 8টার শাটলে যাব। কোনো ব্যাপার না ললিত, আমি স্টেশনে হেঁটেই চলে যাব, রাতে ডিউটিতে দেখাবে, ঠিক আছে? আমি ভেবেছিলাম কৈলাস প্রতিদিনের মতো 6:45টার শাটল ধরেছে। আমি যখন 8টার শাটল ধরবার জন্য চন্দ্রনী স্টেশনে পৌঁছলাম, তখন কৈলাসকে দেখে চমকে গেলাম। এই কৈলাস, তুইও লেটে বেরিয়েছিস? হ্যাঁ, ওই লেট হয়ে গেল, একটু কাজে আটকে গেছিলাম। ওই যে বিরজু আছে না আমাদের অটোওয়ালা, ওই মাত্র আমায় স্টেশনে ছেড়ে গেল। এবার মনে পড়লো ললিতের ফোন কল? হ্যাঁ স্যার, মনে পড়েছে। আরো কিছু মনে করাবো? ওই দিনও তুই এতটাই ঘামছিলি, ললিত তোকে জিজ্ঞাসাও করেছিল। তুই ঠিক আছিস তো কৈলাস? হ্যাঁ ভাই, আমার কি হয়েছে? তোকে দেখে কেমন একটা লাগছে, যেন ভূত দেখলি মনে হচ্ছে। না না, ঠিক আছে আমি। কৈলাসকে ওই দিন কেমন যেন চিন্তিত মনে হচ্ছিল, আমি ভেবেছিলাম পারিবারিক সমস্যা হয়েছে। সেদিন বিকেলবেলা ভোলাগঞ্জ চন্দ্রনী রোডে রাখি ভ্রমরিয়ার সঙ্গে যা ঘটেছে সে ব্যাপারে কৈলাস কিছু বলেছে তোকে? কিচ্ছু না স্যার, একটা কথাও না। খুব দুশ্চিন্তার মধ্যেই সেই দিন ডিউটি করছিল। যখন উল্টো ঝুলিয়ে ডান্ডা মারবো না, তখন সহ্য করতে পারবি না, হাড় ভেঙে যাবে তোর, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবি, মনে হবে মৃত্যুও তার থেকে ভালো। সাহেব, আমি সাহেব। কি স্যার করছিস? সত্যি কথা বল, আর কে কে সামিল ছিল ওই দিন তোর সাথে? ম্যাডাম, আমি তো শুধু স্টেশনে যাচ্ছিলাম, আমাকে এর মধ্যে জোর করে টানা হয়েছে। কে টেনেছিল তোকে কৈলাস? ম্যাডাম, অনেক দেরি হয়ে যাচ্ছে, আমার প্যাসেঞ্জাররা চলে যাবে। এবার তো তোর প্যাসেঞ্জাররা সারা জীবনের জন্য চলে যাবে রে। ম্যাডাম, আমি কিছু বুঝলাম না। বুঝিনি তো আমরা তোকে, চোরকেই খোঁচর ভাবার ভুলটা করে ফেলেছি। স্যার, আপনি কোথায় মিথ্যু কৈলাসের কথা শুনছেন? চল। কৈলাস মিথ্যে বলতে পারে বীরজু, সেই জন্য আমরা তৃতীয় জনকেও খুঁজে বার করেছি। এবার তো তুই বলতে পারবি না যে সেও মিথ্যে কথা বলছে।
বীর্য, তোর এই মামাতো ভাই অজিত মিথ্যে কথা বলবে না তো? স্যার আপনি যাকে দিয়ে খুশি যা খুশি বলেন, আমরাও রাখির জাতের, ছোট জাতের, তাই আপনি আমাদের ফাঁসাচ্ছেন আর আসল দোষীদের আপনি ছেড়ে দিচ্ছেন, আমাদের দাবি দিচ্ছেন। দাবিয়ে রাখতে চাইতিস তো তুই রাখিকে, কেননা ও তোর চাইতে অনেক বেশি সম্ভাবনাময় ছিল। এবার এই জাতপাতের নাটকটা বন্ধ কর। জঘন্য অপরাধ করেছিস তোরা। স্যার আমার কথা তো চুপ। তুই ভালোভাবেই জানতিস তুই রাখিকে একলা কিছু করতে পারবি না, ও তোকে চিড়ে রেখে দেবে। সেই জন্য তুই তোর সঙ্গে এদের দুটোকে চোটালি, প্রথমে অজিতকে, তারপর কৈলাসকে। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন আপনি। রাখি নিজের জায়গা থেকে অনেক এগিয়ে গেছিল, জানি না নিজেকে কি এমন মনে করতো। কি হলো বীর্য, অটো থামালে কেন এখানে? রাখি, আজ আমি জেনে বুঝেই কোনো প্যাসেঞ্জার নিইনি। কেন? কিছু কথা ছিল তোমার সঙ্গে। আচ্ছা যা বলার তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে। স্কুলে আমি তোমায় বলেছিলাম যে আমার তোমাকে খুব ভালো লাগে। আর আমিও তোমাকে বলে দিয়েছিলাম যে আমার তোমাকে ভালো লাগে না। কিন্তু কেন? কি খারাপ আছে আমার মধ্যে? হ্যাঁ, একই জাতের আমরা, বেশ ভালোই পয়সা কামাই, আমি সুখী রাখবো তোমাকে। আমি এমনিতেই খুব সুখে আছি, তুই অটো স্টার্ট কর। দেখ রাখি, এতটা হাওয়ায় উড়িস না, আর যতই তুই ডিগ্রি ফিগ্রি করে নিস না, অন্য জাতের ছেলেরা তোর দিকে ঘুরেও দেখবে না। তুইও তাহলে তাকাস না, তুই সামনের দিকে তাকার, অটো স্টার্ট কর, দেরি হয়ে যাচ্ছে আমার। এই অহংকারের চক্করে আরো না দেরি হয়ে যায়। জানতে পারলে কোনোদিন আমি অন্য কারোর সাথে সেটেল হয়ে গেছি, আর তোর ভাগ্যে আমাদেরই যাতে কোনো বুড়ো কাকু জুটে গেল। মানে তুই অটো চালাবি না, আমিই নেমে যাচ্ছি। রাখি রাখি, শোন না, কাল ভেবে চিন্তে উত্তরটা দিস। হ্যাঁ ঠিক আছে, রামলাল কাকার সঙ্গে আমার বাবা মা কথা বলতে আসবে। আরে আরে রাখি, দাঁড়া না, 10 কিলোমিটার পায়ে হেঁটে যাবি নাকি? আয়, আমি পৌঁছে দিচ্ছি। কিন্তু শুধু অটো চালাবি, তোর মুখ না, ঠিক আছে? বুঝে গেছি। আমি রাখিকে কখনো খারাপ চোখে দেখিনি স্যার, মন থেকে ভালোবাসতাম। বিয়ের জন্য জিজ্ঞেস করেছিলাম, বিয়ের জন্য স্যার। কিন্তু অহংকারী, এত অহংকার ছিল ওর মধ্যে, ব্যাস ঢুকে গেল আমার মাথা ভেতরে। অহংকারটা ভাঙতে হবে ওর। ওরও বোঝা উচিত ছিল যে মেয়ে হয়ে মেয়ের মতন থাকা উচিত। কি করছিস এটা? অটো খারাপ হয়ে গেছে নাকি? সাহেব, আমি রোজকার মতো চন্দ্রনী স্টেশনে যাচ্ছিলাম, তখন রাস্তায় আমি বীরজু আর অজিতকে দেখতে পাই। আর ব্যাস এই এমনি রেপার মার্ডার করে দিলি শুধু আনন্দের জন্য? খুব বড় ভুল হয়ে গেছিল সাহেব, নিজেকে সামলাতে পারিনি আমি। ভাই ডেঞ্জারাস জিনিসও, আমাদের দুজনে দ্বারা সামলানো মুশকিল, ফসকে যেতে পারে। দেখ ভাই, আমরা তিনজন একসঙ্গে ঝাঁপিয়ে পড়লে কাবু করে নেবো। বীরজু আমাদের গ্রামের মেয়ে, ঝামেলা হয়ে যাবে। ঝামেলা তো তখন হবে যখন ও কাউকে কিছু বলবে। আর এমনিতেও আমরা রাখির এমন অবস্থা করবো না যে কাউকে কিছু বলতেও পারবে না যে কি হয়েছে ওর সাথে। আর এমনিতে তোর কি যায় আসে, আমাদের সাথে তুইও মজা করে নে। কি হয়েছে রে বীরজু? এসব কি হচ্ছে? তোমরা কি করছো এখানে? আরে একদম আমার হাত ধরবি না, হাত ছাড় বললাম না। ছাড়ো, মার খাবে তোমরা তিনজন। ছাড়ো, ছাড়ো আমাকে, বাঁচাও, বাঁচাও। তবে রে, শয়তান, ছাড়। লজ্জা করে না তোমাদের? তিনজনে মিলে একটা মেয়ের সাথে লড়াই করছো। একজনের করে সামনে এসো, তারপর দেখাচ্ছি তোমাদের। তুই নিজেকে ছেলেদেরকে অনেক বেশি মনে করিস না? আজ দেখ আমরা তিনজন মিলে তোর কি অবস্থা করি। আমার ইচ্ছা রাখিকে প্রাণে মারা ছিল না স্যার, আমি শুধু ওকে মানাতে চেয়েছিলাম বিয়ের জন্য। একটা মেয়েকে গ্যাংরেপ করিয়ে তাকে তুই বিয়ে করতে চেয়েছিলিস? আমি শুধু ওর অহংকারটা ভাঙতে চেয়েছিলাম। ম্যাডাম, এই বীরজু আমাকে বলেছিল ব্যাস এইটুকুই করবো আমরা, আর তারপরে বিয়ের জন্য রাজি করাবে। ও যে মার্ডার ফার্ডার করে দেবে আমি বুঝতে পারিনি ম্যাডাম। রেপের জন্য রাজি হয়ে গেলি তুই, কিন্তু মার্ডারে আপত্তি ছিল। এত দয়ালু তুই, তোর মধ্যে মনুষ্যত্ব এত রয়েছে ভরে ভরে। হ্যাঁ স্যার,
ওকে খুন করার পিছনে আমার কোনো হাত ছিল না স্যার। দম ফুরিয়ে গেছিল তোর যখন তোদের এই তিনজনের ঘৃণ্য অপরাধের পরও রাখি মাথা নোয়ালো না, আর এটা বলেছিল যে ও তোকে ছাড়বে না। দেখ রাখি, আমি এখনো তোর সঙ্গে বিয়ে করতে রাজি আছি, কিন্তু তোর এই যে অহংকার ছিল না, আমার শুধু ওটা দিয়ে প্রবলেম ছিল। অসভ্য বর্বর, তোমরা কি ভেবেছিলে রেপ করলে আমি চুপ করে যাব? তোমাদের একটাকেও ছাড়বো না, জেলে পাঠিয়ে দেবো সবাইকে, বুঝেছো? জেল পাঠাবি আমাকে? বীরজু, তুই বলেছিলি আমরা শুধু মজা করবো। চুপ, একদম চুপ, কেউ কিছু জানতে পারবে না। অজিত, তুই যা সাইকেলটা নিয়ে এসে এখানে কোথাও ফেলে দে। রাখির পরিবার এবং পুরো গ্রামবাসী স্তম্ভিত হয়ে গেল এটা শুনে যে সেই জঘন্য অপরাধী ছিল তারাই, যাদের রাখি এবং পুরো গ্রাম এত ভালোভাবে চিনত। ওই তিনজন অপরাধী পরিষ্কার বলে দিয়েছিল যে ওই টাকার ব্যাপারে ওরা কিচ্ছু জানে না, যেটা রাখির কাছে ছিল। রাখি তার মালিকের থেকে অ্যাডভান্স কেন নিয়েছিল, সেই টাকাটার কি হলো, সেটা এখনো একটা রহস্য। তবে অনুমান করা যেতে পারে যে রাখি এই টাকাটা নয় বই কেনার জন্যে, বা কোনো অ্যাডমিশন ফর্মের জন্যে, অথবা কোনো দরকারি কাজের জন্যেই অ্যাডভান্স নিয়েছিল। এটাও হতে পারে যে কেউ ক্রাইম সিনে পৌঁছেছিল, লাশটা দেখেছিল, আর পুলিশকে জানানোর বদলে টাকাটা নিয়ে পালিয়ে গিয়েছিল। তিনজন অপরাধীর সিমেন্ট স্যাম্পল নেওয়া হয়েছে, আর লাশে পাওয়া সিমেন্টের সঙ্গে সেটা ম্যাচ করানো হবে। এই কেসটা শুধু কঠিন ছিল না, এই কেসটা পুরো টিমের রাগ আর আক্রোশ বাড়িয়ে তুলেছিল। একজন সক্ষম, পরিশ্রমী, ফোকাসড আর খুব সাহসী মেয়ে ছিল রাখি ভাওয়ারিয়া। এই মেয়েটা সহানুভূতি আর দানকে অগ্রাহ্য করে নিজের যোগ্যতাকে নিজের হাতিয়ার করে তুলেছিল এগিয়ে যাওয়ার জন্যে। এত ভালো একটা মেয়ের এটা শেষ পরিণতি। যদি এই মেয়েটা বেঁচে থাকার সুযোগ পেত, পরিশ্রম করার সময়টা পেত, তাহলে এই মেয়েটা পুরো গ্রাম, পুরো রাজ্য, পুরো দেশের মাথা উঁচু করতে পারত। আমাদের তরফ থেকে এই চেষ্টাই থাকবে যে অপরাধীদের বিরুদ্ধে চার্জশিট যেন ফুল প্রুফ হয়, যাতে আইন ওদের কঠিনতম শাস্তি দিতে পারে। পরের এপিসোডে আবার দেখা হবে নতুন কেস নিয়ে ক্রাইম পেট্রোল সতর্কে। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.